হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8 ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্তিত্ব পৃথিবী নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করব এবং পড়াটা ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু আমার এই ভিডিওর চলাকালীন অবশ্যই তোমাদের যে টেক্সট বইটা সেটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে বুঝে নেবে এবং কোন কোন জায়গায় তোমাদেরকে পড়তে হবে জোর দিয়ে সেগুলো মার্ক করে নেবে। ঠিক আছে, তো আর দেরি না করে চলো শুরু করছি। দেখো এখানে কি রয়েছে, ছবিতে দেখো রয়েছে প্রথমে অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প, ভূমিধস। এগুলো দেখো একটা ঘটনা। তো এগুলো দেখে তোমার কি মনে হয়? এগুলো নিশ্চয়ই পৃথিবীতে ঘটছে, কিন্তু কেন ঘটছে, কিসের জন্য ঘটছে, সেগুলি আজকে এই চ্যাপ্টারে আমরা জানবো। দেখো, পৃথিবীকে আপাতভাবে শান্ত স্থির বলে প্রত্যেকেরই মনে হয়, কিন্তু উপরে যে ঘটনা এগুলো দেখলে আমাদের কি হয়, ধারণা পুরো বদলে যায়, তাই না? যে পৃথিবীতে এরকম ধ্বংসকারী যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি আদৌ সম্ভব হচ্ছে? কারণ পৃথিবীতে মনে হয় স্থির, আস্তে আস্তে পৃথিবী যেন ঘুরছেই না, এরকমই মনে হয়। আমাদের তো মনে হয় পৃথিবী না, সূর্য ঘুরছে, এরকম মনে হয় না কখনো কখনো যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সুতরাং পৃথিবী স্থির, সূর্য ঘোরে। কিন্তু সেটা তো নয়। দেখো, পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্নুৎপাত, ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ কি না, ভূপৃষ্ঠের চলন। তাহলে কি বোঝা যাচ্ছে, চলনটা কি? অর্থাৎ ভূপৃষ্ঠ কি নড়ছে? বলছে আমাদের পায়ের তলার যে ভূপৃষ্ঠটা সেটা প্রতিনিয়ত সরছে আর আমরা সেটা বুঝতেই পারছি না। তাহলে বিষয়টা কি জেনে নেওয়া যাক। আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব, বিষয়টা হচ্ছে আর কিছুই না, আলফ্রেড ওয়েগনার নামে একজন বৈজ্ঞানিক, তিনি এই তত্ত্বটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এই তত্ত্বের নাম হয়ে গেছে মহীসঞ্চরণ তত্ত্ব। ঠিক আছে, তো তার এই তত্ত্ব অনুসারে থেকে জানা যায় যে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে, যার নাম হচ্ছে প্যানজিয়া। তা যেটা পৃথিবীর স্থলভাগ অর্থাৎ যে সমস্ত মহাদেশগুলো রয়েছে সেটা একটা গোটা ছিল, তাকে বলা হচ্ছে প্যানজিয়া। মহাদেশগুলো টুকরো টুকরো ছিল না, মানে যেমন 7টা মহাদেশ বলি না, তো 7টা মহাদেশ কিন্তু ছিল না, মহাদেশগুলো ছিল একটা খণ্ড, তাকে বলা হতো প্যানজিয়া। আর মহাসাগর যেগুলো অনেকগুলো, সেটা এক জায়গায় ছিল বলে তাকে বলা হতো প্যানথালাসা। মনে থাকবে? তাহলে এখান থেকে তোমরা আন্ডারলাইন করে রাখো এই জিনিসটা, যে মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই দেবে। ঠিক আছে, তো বলছে এই পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। অর্থাৎ একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, যেটা নাম হচ্ছে সিয়াল, বিচ্ছিন্নভাবে মহাসাগর ভূত্বকের সীমার ওপর কি হয়, সরে যায়। কিন্তু মহীসঞ্চরণ তত্ত্ব থেকে মহাদেশ মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্নুদ্গমের মতো ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু পুরোটা পাওয়া যায় না। এর ধারণার উপর ভিত্তি করেই 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্বর মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তরকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে এই যে পিচো, উইলসন, ম্যাকেনজি, পার্কার, মর্গান প্রভৃতি বিজ্ঞানীরা কিন্তু এই পাত সংস্থান সম্পর্কে কি করেছিলেন, পরবর্তীকালে গবেষণা করেছিলেন। ঠিক আছে, আর সেখান থেকে কিন্তু সঠিক তথ্য তারা খুঁজে পান। বলছে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। এগুলোকে ভূবিজ্ঞানীরা একটা কি বলেছেন, পাত বলেছেন। পাতগুলোর পৃষ্ঠস্থলের ক্ষেত্রফলের তুলনায় বেদ খুবই কম, অর্থাৎ বেশি মোটা নয়, পুরুটা বেশি নয়। ঠিক আছে, পাতগুলো গড়ে প্রায় 70 থেকে 150 কিলোমিটার পুরু, মানে পুরু বলতে বুঝতেই পারছো, মানে মোটাটা আর কি, থিকনেস যেটা আর কি। ভূপৃষ্ঠ থেকে বহির্গুরুমণ্ডলীয় অ্যাস্তনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। পিচ্ছিল অ্যাস্তনোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চরণ করছে। অ্যাস্তনোস্ফিয়ারের পরিচালন স্রোতের অন্যতম কারণ এটা। ঠিক আছে, পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয়। অর্থাৎ কন্টিনিউয়াসলি ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। কখনো কারো কাছে পাতগুলো সরে আসছে, কখনো কারো থেকে কারো দূরে চলে যাচ্ছে, অথবা সামনে পেছনে এগোচ্ছে। এরকম করেই কিন্তু পাতগুলো সবসময় চলন ঘটছে। এর প্রভাবে কি হয়, পাত সীমানা বরাবর ভূমিকম্প তৈরি হয়, অগ্নুৎপাত হয়, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতি কি হয়, সৃষ্টি হয়। তাহলে পৃথিবীতে মোট কটি পাত আছে? ট্রিপল স্টার এবং আন্ডারলাইন, সেটা হচ্ছে মোট 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে, আর বড় পাত রয়েছে 7টি। এটা মার্ক করে রাখবে। তাহলে পৃথিবীতে মোট 7টি বড় পাত এবং 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে। 7টি বড় পাত হলো ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগর পাত, আফ্রিকা পাত ও আন্টার্কটিকা পাত। তো এই পাতগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, যেটা 7টি বড় পাত। ওকে,
এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেগুলো তোমাদেরকে আমি এই পেজে হাইলাইট করে দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে তোমরা মার্ক করে রাখবে এবং স্টার করে রাখবে। তোমাদের পরীক্ষায় কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে, সুতরাং প্রশ্নগুলো কিন্তু এই দাগ করা জায়গা থেকেই আসবে। সুতরাং এগুলো ভালো করে মার্ক করে রাখবে। ওকে, তাই বলে কি বাকিগুলো পড়বো না? একদমই নয়। ভূগোল বইয়ের প্রত্যেকটা লাইন তোমাদের কিন্তু প্রত্যেকেরই খুঁটিয়ে পড়তে হবে। তা না হলে শুধু মুখস্থ করে যে মনে রাখবে এটা কিন্তু কখনোই সম্ভব না। তাই পড়াটা ভালো করে পড়েই তোমাদের কিন্তু জিনিসটা বুঝতে হবে। ওকে, চলো নেক্সট পেজ। তারপরে দেখো পরের পাতায় পাতের চলন ও ভূতাত্ত্বীয় ঘটনা বলছে। আগেই বলা হয়েছে যে ভূত্বকের এই পাতগুলো সর্বদা ধীর গতিতে সঞ্চরণশীল, অর্থাৎ আস্তে আস্তে চলছে। সাধারণভাবে দেখা যায় যে সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে কি হয়, যখন দূরে সরে যাবে একে অপরের থেকে, তাহলে মাঝখানে কি হবে, একটা ফাটলের সৃষ্টি হবে। তোমরা নিজেরা দেখবে যে দুটো পাত যদি পাশাপাশি দূরে সরে যায় তাহলে সেখানে কি সৃষ্টি হবে, একটা ফাটলের সৃষ্টি হবে। তো এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে কি হবে না, ভূ অভ্যন্তর পৃথিবীর মাঝখানে যে ম্যাগমা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে, তাই তো। এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন একটা ভূত্বক বা পাত এবং সমুদ্রের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করবে। এই পরস্পর বিপরীতমুখী পাতসীমানাকে বলা হচ্ছে অপসারী বা গঠনকারী পাতসীমানা। অপসারী মানে কি, যেহেতু দুজন দুজনের কাছ থেকে সরে যাচ্ছে, অপসরণ হচ্ছে, আর অপসরণ হওয়ার ফলেই কিন্তু নতুন একটা পাত তৈরি হচ্ছে বলে এর আরেক নাম গঠনকারী পাতসীমানা। বোঝা গেল? এটা কিন্তু স্টার করে রাখো এবং ব্র্যাকেটটা এখানে দিয়ে রাখো ভালো করে। কোথা থেকে না, এখান থেকে সাধারণভাবে দেখা যায় এখান থেকে একদম নিচে এই জায়গাটা পর্যন্ত ব্র্যাকেট দিয়ে রাখো এবং আন্ডারলাইন দিয়ে স্টার করে রাখো। কারণ তো বুঝতে পারলে অপসারী ও গঠনকারী পাতসীমানা কাকে বলা হয় এটা কিন্তু ভালো করে মার্ক করে রাখবে। এটাও কিন্তু পরীক্ষায় বড় প্রশ্নের জন্য আসে। তারপর দেখো এই অঞ্চলে ভূমিকম্প ও অনুৎপাত স্বাভাবিক ঘটনা, মানে এটা ঘটবেই। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর তলদেশে এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। তাহলে অপসারী পাতসীমানা বা গঠন সীমানা এটা কোথায় দেখতে পাওয়া যায়? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে। ব্যাস, এখান থেকে এটাই হচ্ছে প্রশ্ন। চলে আসার পরে দেখো ব্র্যাকেট আমি অলরেডি আগে থেকে দিয়ে রেখেছি, তোমরাও এটা ব্র্যাকেট দিয়ে রাখো। এটা আরেকটা প্রশ্ন হবে, সেটা কি প্রশ্ন, সেটা হচ্ছে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা। ঠিক আছে, একটা প্রশ্ন পড়ে দুটো প্রশ্নের আনসার তৈরি হয়ে যাবে। কিরকম, অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয়, এবং তার উপরটা আমরা কি পড়লাম, অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়। ট্রিপল স্টার করে রাখো। দেখো অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, একটু আগে আমরা বললাম দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায়, সেক্ষেত্রে হচ্ছে অপসারী। আর যদি কখনো কখনো দুটো পাত একে অপরের ওপরে চলে আসে বা কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে কি হবে, পাতের সংঘর্ষ ঘটবে এবং দুটি পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করবে। এর ফলে নিমজ্জিত অর্থাৎ যেটা নিচের পাত সেটা গলন হয়ে যাবে, ভূ অভ্যন্তরের চাপে সেটা কি হবে, গলে যাবে নিচের পাতটা। সেখান থেকে কি হবে, সমুদ্র খাত সৃষ্টি হবে এবং ভূত্বকের বিনাশ ঘটবে, সেখানে ভূত্বকটা বিনাশ হবে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। দুটো পরস্পরী পাত সামুদ্রিক হলে তাদের উপরের পলি ভাঁজকে, যদি এক্ষেত্রে কি হয়, যদি কখনো কখনো দুটো পাতই যদি সামুদ্রিক পাত হয়ে থাকে তাহলে তাদের উপরের যে পলিটা সেটা ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবেই কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, পাত দুটো একটি আর কি সামুদ্রিক, আরেকটি যদি মহাদেশীয় হয় তাহলে কি হবে, মাঝের পলি ভাঁজকে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। তাহলে অভিসারী পাতসীমানায় কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, এটা মাথায় রেখো। আমেরিকার পশ্চিম ভাগের রকি আন্দিজ পর্বতমালা কিন্তু এভাবেই সৃষ্টি হয়েছে। তাহলে কয়েকটি ভঙ্গিল পর্বতের নাম যদি জিজ্ঞেস করে তখন তোমরা উত্তর দিতে পারবে। আবার পাত দুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ পলি আর কি ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এইভাবে ইউরেশীয় ও ভারতীয় এই মহাদেশীয় পাতের মাঝে তেথিস সাগরের পলি ভাঁজকে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে হিমালয় কিন্তু একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। এই ধরনের পরস্পরী পাতসীমানাকে মানে পরস্পর মুখী, মনে রাখবে, এই ধরনের পরস্পর মুখী অর্থাৎ একে অপরের দিকে আসছে, এই ধরনের পাতসীমানাকে বলা হয় অভিসারী বা বিনাশকারী পাতসীমানা। বিনাশকারী কেন বললাম, কারণ যেখানে ধ্বংস ঘটছে, এখানে কি ঘটছে, ধ্বংস হচ্ছে বলেই এটাকে বলা হচ্ছে বিনাশকারী পাতসীমানা। তাহলে বোঝা গেল। চলে এসো তার পরের পাতায়। দেখো এখানে কি লেখা রয়েছে, এক থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তারা হলো নবীন ভঙ্গিল পর্বত, যেমন রকি, আন্দিজ, আল্পস, হিমালয়। শর্ট প্রশ্নের জন্য জায়গাটা মার্ক করে রাখবে। দেখো এটা একটা পুরনো বইগুলো বলে এটা কিন্তু দাগানো, তাই এটার জন্য কিছু মনে করো না। ঠিক আছে, তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পড়াটা ভালো করে বুঝে নেওয়া এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নেওয়া, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাই এটা ভালো করে দেখো। ওকে,
তাহলে এখানে প্রশ্ন কি আসতে পারে যে কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। তখন লিখবে রকি আন্দিজ আল্পস। 20 কোটি বছরের আগে যে সমস্ত পর্বতগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, যেমন উরাল, অ্যাপেলেশিয়ান, আরাবল্লী। মনে থাকবে? তাহলে প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম এবং নবীন ভঙ্গিল পর্বতের নাম মনে রাখবে। এরপরে দেখা রয়েছে নিরপেক্ষ সীমানা। এটা কি? এটাও ভালো করে মার্ক করে রাখবে। বলছে কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, অর্থাৎ সামনে আর পিছনে এরকম করে যদি ঘষাঘষি করে সেক্ষেত্রে কি হয়, ভূমিকম্প আর চ্যুতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, একে তাই বলা হয় নিরপেক্ষ সীমানা। ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দিজ চ্যুতি কিন্তু এরকম সীমানার উদাহরণ। তাহলে নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ যদি পরীক্ষা জানতে চায় তখন তোমরা লিখবে সান আন্দিজ চ্যুতি হচ্ছে একটা উদাহরণ। ওকে, এই চ্যুতি বরাবর প্রশান্ত মহাসাগরের পাত উত্তরে ও উত্তর আমেরিকা পাত দক্ষিণে সরছে আর কি। তো আজকে তোমাদেরকে আমি এই পাতা পর্যন্তই পড়ালাম, অর্থাৎ 9 পাতা পর্যন্ত পড়ালাম। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি অগ্নুদ্গম থেকে বোঝাবো, ঠিক আছে? সেটা পার্ট 2 থাকবে। তো আজকের এই পড়াটা তোমরা কেমন বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। যত পারবে বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো।